আসসালামু আলাইকুম সবাইকে। স্টেজ অফ জিনিয়াসেসের আমি আপনাদের সাথে আবু হুরায়রা ইরানি টিএসসি স্টুডেন্টস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের যে পার্ট 2টা আছে সেটা নিয়ে কিছু আলোচনা করব এবং আপনারা ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে আগের পার্টটা দেখে নিতে পারবেন। আজকে আমাদের লেকচার 2তে যে বিষয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে একটি সরলরেখা নেওয়া যাক। কথা হচ্ছে যে এই যে কোনো একটি সরল রেখাকে কোনো একটা বিন্দু বিভক্ত করবে এবং সেই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের জানা প্রয়োজন। তাহলে এই সরল রেখাতে মনে করি এটা একটা বিন্দু, বিন্দুটির নাম দিলাম আর। আর তাহলে এই সরল রেখাকে যদি বলি পি কিউ, তাহলে এই পি কিউ সরল রেখাকে আর বিন্দুটি দুই ভাগে বিভক্ত করে। ঠিক আছে, এখন যে এই যে দুইটা ভাগ, এই দুইটা ভাগকে আমরা যদি যথাক্রমে M1 এবং M2 নামকরণ করি আর এই P এবং Q কেও যথাক্রমে X1 Y1 এবং X2 Y2 বলে চিহ্নিত করি, এগুলো কি অবশ্যই তাদের স্থানাঙ্ক। তাহলে আমাদের বের করা লাগবে তাদেরকে বিভক্ত করা আর বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে এটা এক্সপ্লেইন করতে পারি যে আর বিন্দু এর স্থানাঙ্ক হবে, যদি আমরা আর বিন্দুর ভুজ বের করতে চাই তাহলে M1 X2 প্লাস M2 X1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 এবং কমা দিয়ে যদি আমরা আর বিন্দুর কোটি অর্থাৎ y বের করতে চাই তাহলে M1 Y2 প্লাস M2 Y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এই সূত্রটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাকে যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, যে দুটি বিন্দু দিয়ে একটি সরল রেখা যায়, তাহলে সেই দুটি বিন্দু ব্যবহার করে আমরা তাদেরকে বিভক্তকারী অবশ্যই M1:M2 অথবা 2:3 অথবা 3:4 এভাবে যদি বিভক্ত করে কোনো একটি বিন্দু, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এই সূত্রের সাহায্য নিতে পারি। এখন আমরা এই বিভক্ত করার অবস্থাটাকে আমরা একটা নাম দিতে পারি, এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণ কারণ হচ্ছে এই পি কিউ সরল রেখাকে আর বিন্দুটি ভিতরের কোনো একটা জায়গাতে ভাগ করলো। এমন তো হয় নাই যে পি কিউ এর বাইরের কোনো একটা বিন্দু এসে তাদেরকে ভাগ করার চেষ্টা করতেছে, অবশ্যই না। তাই আমরা এটাকে বলবো অন্তর্বিভক্তকরণ এবং এই আরটাকে বলবো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। সেটা বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। M1 এর সাথে X2 আবার M2 এর সাথে X1 গুণ করে যোগ দেন ডিভাইডেড বাই M1 প্লাস M2। এভাবে করে আমরা কোটির ক্ষেত্রেও সেম সূত্র ব্যবহার করে আর এর ভুজ এবং কোটি ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এবার যদি একটু নিচে যাওয়া যায়, আমরা অন্তর্বিভক্তকরণ শিখলাম, তাহলে নিশ্চয়ই আমাদের বহির্বিভক্ত নিয়েও কোনো টার্ম থাকবে। আরেকটি সরল রেখা নিই, এই সরল রেখার দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি আগের মতোই পি X1, আচ্ছা একটু ভালো করে লিখি, পি X1, Y1 আর এই বিন্দুটা যদি হয় Q X2, Y2 এবং তাদেরকে বাইরের কোনো বিন্দু, ধরি বিন্দুটা আছে এখানে এইদিকে, বাইরের কোনো বিন্দু আর যদি বহির্বিভক্ত করে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আর বিন্দুকে এবারও নাম দিলাম X, Y, X আর Y, তাহলে বের করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, বা যেখানে আমাদের সবারই মাথায় চিন্তা বা প্রশ্ন আসে যে বহির্বিভক্ত করে কিভাবে? এইভাবে করে, যদি আমরা দেখাই রেড মার্ক দিয়ে, যে এই পি বিন্দুকে আর M1 এবং কিউ বিন্দুকে M2 অনুপাতে বহির্বিভক্ত করে। আমি যদি বলতে চাই এভাবে বলবো একবারে যে আর বিন্দুটি পি কিউ সরল রেখাকে
আর বিন্দুটি পি কিউ সরল রেখাকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে। আচ্ছা, এখন যদি বহির্বিভক্ত করে এই অনুপাতটাকে আরেকটু সাজিয়ে যদি লিখি তাহলে এই পি আর ইস টু কিউ আর, এটাকে আমরা বোঝাচ্ছি m1:m2। তাহলে আমাদের বের করতে হবে আর বিন্দুর স্থানাঙ্কটা কি। আগের মতোই সূত্র আমরা ব্যবহার করব, শুধু পার্থক্য হবে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে। কিরকম? এক্স ওয়াই এটার মান হবে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 এবং m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এভাবে আমি আর বিন্দুর ভুজ এবং কোটি বের করে ফেলতে পারবো, আগের মতোই সূত্র, কিন্তু এখানে যেহেতু বহির্বিভক্ত হচ্ছে তাহলে আমাদের প্লাসের জায়গায় শুধু মাইনাস দিয়ে এই সূত্রটা মনে রাখা লাগবে। বহির্বিভক্ত মানে হচ্ছে বাইরের কোনো বিন্দু কোন একটা সরল রেখাকে দুই ভাগে ভাগ করে দেবে, অবশ্যই সেটা m1:m2 অনুপাতে। আচ্ছা, এবার আমরা যেই মানগুলো বের করলাম, আবার যদি উপরের দিকেই যাই, যে মানগুলো বের করলাম বা যেই সমীকরণটা ডিরাইভ করলাম সেটা দিয়ে কি করা যাবে, সেটা দিয়ে খুব সুন্দর করে, এই যে যদি পয়েন্টার দিয়ে বোঝাই, সেটা দিয়ে খুব সুন্দর করে আমার এই আর বিন্দুর স্থানাঙ্ক বের হবে। এখন আমাকে যদি প্রশ্নতে বলে আর বিন্দুর স্থানাঙ্ক না, আমি আর বিন্দুটা প্রশ্নে দিয়ে দিচ্ছি, আমাকে m1 এবং m2 এই অনুপাতটা কত এটা বের করে দাও, তাহলে কি করতে হবে? নিশ্চয়ই এই আর এর মান দেওয়া থাকবে, সেখান থেকে m1 আর m2 বের করার জন্য আমার কোনো সমীকরণে মান বসাতে হবে এবং সেটা সমাধান করতে হবে। কথা হচ্ছে সেই ক্ষেত্রে আমার ধ্রুবপদ সেই ক্ষেত্রে আমার চলক কয়টা হয়? দুইটা, একটা m1 একটা m2। তার মানে আমার একবার m1 এর মান বের করা লাগবে, আরেকবার m2 এর মান বের করা লাগবে। এখন যদি অনেক কিছু বোঝা যাবে না, আমরা ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার হব। আপাতত শুধু যতটুকু শোনা যায় শুনে দেখে রাখি। যদি আমার অনুপাত দুটো বের করা লাগে, অর্থাৎ m1 এবং m2 এর মান বের করা লাগে, তাহলে কি করতে হবে? দুইটা সমীকরণ গঠন করতে হবে। আমি যদি কাজটাকে আরেকটু সহজ করে দেই, m1:m2 বের করার বদলে আমি যদি যে কোনো একটা অনুপাত বের করি, কিরকম? এই m1:m2 কে আমি প্রথমে m2 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে? ডান পাশে 1 আসলো। এখন এই যে যেটাকে আমরা m1:m2 বলতেছি বা অনুপাত বলতেছি, এটাকে আমরা নাম দিলাম k। আচ্ছা, এটাকে যদি আমি k নাম দেই তাহলে আমার নতুন অনুপাতটা কি হবে? k:1 না? অর্থাৎ আমি যদি আবার উপরের দিকে যাই, যে কোনো একটা সরল রেখার ক্ষেত্রে দেখি, এই m1:m2 বের করা যে কথা, শুধুমাত্র k:1 বের করা একই কথা না? কেন? কারণ আমি যদি শুধু k:1 বের করি, এই k এর মানই তো আমাকে শেষ পর্যন্ত কি বলবে? m1/m2 কত, এটাকে এই সম্পর্কে হিন্ট দিবে। তাহলে কি আমার একটি সরল রেখাকে কোনো একটা বিন্দু কি অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করছে সেটা আমার হিসাব করা হয়ে যাবে, তাই কি না? অবশ্যই। তাহলে আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখি এবং কে ব্যবহার করে কিভাবে আমরা ওই ম্যাথ প্রবলেম সলভ করব, এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। লেটস গো। প্রথমে আমাদের একটা প্রবলেম আসতেছে যে পি আর কিউ দুটি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি, দ্রুত এঁকে ফেলি, পি আর কিউ হচ্ছে আমার দুটি বিন্দু, তার মানে নিশ্চয়ই এই দুইটা বিন্দু দিয়ে কি যাবে? সরল রেখা যাবে। একটা পি আমরা নাম দিলাম 1,-1, আর একটা হচ্ছে কিউ নাম দিচ্ছি 8,6। আচ্ছা, পি কিউ বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে কোনো একটা বিন্দু কি করে? 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে বিভক্তকারী বিন্দুটা মাঝখানে হবে। তাহলে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন ভাবে আঁকার চেষ্টা করি যাতে অনুপাতটা দেখতে আসল মনে হয়, তাই তো? তাহলে মনে করি এই আর বিন্দুটি যেটা আমাদের বের করা লাগবে, সেটা এই পি কিউ কে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করলো, তাই তো?
তার মানে নিশ্চয়ই 3 এর যতটুকু অংশ সেটা কি 4 এর চেয়ে ছোটই হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা সূত্র ব্যবহার করে এই এক্স আর ওয়াইটা বের করে ফেলবো। তাহলে এক্স সমান সমান কি হবে, আমাদের সূত্র কি বলে, আমাদের সূত্র বলে এক্স হচ্ছে m1, এখানে m1 কে আমরা বাম পাশ থেকে যেহেতু শুরু করছিলাম, তাহলে এখানে m1 আমরা 3 কে বলবো, এখানে আমরা m1 বলবো 3 কে, m2 কাকে বলবো 4 কে। p এর ক্ষেত্রে x1 y1, q এর ক্ষেত্রে x2 y2। ওকে, তাহলে m1 x2 3 ইন্টু x2 কে এখানে 8 প্লাস m2 মানে 4 ইন্টু x1, 4 ইন্টু x1 বলতে শুধু 1, তাই তো? আশা করি কোনো ভুল করিনি, যদি ক্যালকুলেশনে কোনো ভুল করি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। ডিভাইডেড বাই কি ছিল, m1 প্লাস m2 মানে 3 প্লাস 4, তাহলে কত আসে উত্তর, উত্তর আসছে আমাদের ডিরেক্ট এখানে 4 পাচ্ছি। ওকে, একইভাবে যদি y বের করি তাহলে কি আসবে, নিচে কি 3 প্লাস 4ই থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। 3 প্লাস 4 নিচে থাকবে কেন, m1 প্লাস m2 এর জন্য 3 প্লাস 4, উপরে m1 মানে 3 y2 প্লাস m2 y1, এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু আসে 2। আবারও বলছি কোনো ক্যালকুলেশন মিস্টেক থাকলে অবশ্যই জানাবো। আচ্ছা, এই এক্স আর ওয়াই এর মান কাকে রিপ্রেজেন্ট করবে, এই এক্স আর ওয়াই এর মান আমার এই আর কে রিপ্রেজেন্ট করবে, তার মানে 4,2 যে বিন্দুটি সেটা আমার পি এবং কিউ এর সংযোগ রেখাংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করতে পারে, এটাই অ্যান্সার। ওকে, এরপরটাতে যাই। উদাহরণ 2 আমাকে বলতেছে যে পি হচ্ছে P4 আর কিউ হচ্ছে 5,9, বিন্দু দুটোর সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে সেইটা নির্ণয় করতে, অবশ্যই সেটা বহির্বিভক্ত করে। তার মানে এটা কি সেকেন্ড ফেজটা নিয়ে আলোচনা করতেছে। আগে নাম দিয়ে দেই পি কে, পি হচ্ছে আমাদের 3,4 আর কিউ হচ্ছে 5,9। ওকে, তাহলে আর বিন্দুটি কোথায় থাকবে, যেহেতু পি এবং কিউ কে 2:3, তার মানে আরটা নিশ্চয়ই পি এর সামনে থাকবে, এজন্য আমাদের এই যে আরটা নিশ্চয়ই কোথায় থাকবে, আর এর সামনে থাকবে বা ওই বহির্বিভক্তকারী বিন্দুর সামনে থাকবে, এজন্যই কি তাদের মধ্যকার যে দূরত্ব বা অনুপাতটা সেটা কিন্তু কম, এবং কিউর থেকে সেটা দূরত্ব বা অনুপাতটা কিন্তু বেশি। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। যদি আমার পি থেকে দূরত্ব বা অনুপাতটা বেশি থাকতো, তার মানে সেটা কই থাকতো, কিউ এর ডান পাশে থাকতো, আর এখন কোথায় থাকবে, পি এর বাম পাশে, তার মানে এখানে কোথাও। এটাকে আমরা বলবো আর এক্স কমা ওয়াই, তাই তো, আর এক্স কমা ওয়াই। এই আর বিন্দুটি পি এবং কিউ কে কোন অনুপাতে 2:, এটা হচ্ছে সেই 2:, এটা হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, তাই তো। তাহলে বের করব কি আর এর স্থানাঙ্ক মান। তাহলে এক্ষেত্রে লিখি যে x সমান সমান সূত্র বসাবো খালি m1 কে, আগে আমার জানতে হবে এখান থেকে m1 টা কে, যেহেতু পি এর বাম পাশে, তা আমরা সাধারণত যখন সূত্র শিখছিলাম তখন পি এর বাম পাশে সেটাকে m1, এবং যেটা কিউ থেকে দূরে সেটাকে আমরা m2 নামকরণ করি, তাই তো। অথবা যদি সেটা কিউ এর ডান পাশেও থাকতো, এই যে এখানে যদি থাকতো কিউ এর ডান পাশেও, তাহলে আমরা পি থেকে যে দূরত্বটা বা প্রথম স্থানাঙ্ক থেকে যে দূরত্বটা সেটাকে আমরা m1ই ধরবো, এতে আমাদের ক্যালকুলেশন করতে কোনো ঝামেলা লাগবে না। ওকে, তাহলে এটাকে যদি আমরা m1 ধরি আর এটাকে যদি ধরি m2, তাহলে m1 মাইনাস m2 কি নিচে বসে যাবে না, 2 - 3 সূত্র মোতাবেক, আর উপরে m1 x2 কে 5 মাইনাস m2 x1 কে 3,
কত আসে উত্তর? x এর ভ্যালু পাচ্ছি আমরা 2। ওকে, এবং y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু হবে সেম জিনিস আঁকি, উপরে বসবে m1 y2 হচ্ছে 9 মাইনাস m2 y1 3 ইন্টু 4, নিচে ওই যে m1 মাইনাস m2। উত্তর কত আসবে? উত্তর আমরা হিসাব করে পাবো -6। ওকে দেন, তাহলে এই আর বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ পি কিউ কে 2, -6 যে বিন্দুটি সেটি কি করে? 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। ওকে, তারপর এটাতে আমরা এবার যেতে যাচ্ছি। এবার আমরা আমাদের এই যে অন্তর্বিভক্তিকরণ যে সূত্র পড়লাম এটার একটা অ্যাপ্লিকেশন করব, বাট এটার অ্যাপ্লিকেশন শিখবো। অ্যাপ্লিকেশন শিখতে গিয়ে আমরা নতুন একটা সূত্র বের করে নিব। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আগে জানতে হবে একটা ত্রিভুজের ভরকেন্দ্র ব্যাপারটা কি। কোন একটা ত্রিভুজ যদি হয় এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের যতগুলো মধ্যমা আছে, মধ্যমা মানে কি? বিপরীত শীর্ষ থেকে তার অপরে যে বাহুটা থাকে তার মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, তাই না? তাহলে এই এডি হচ্ছে একটি কি মধ্যমা, বি ই হচ্ছে একটি মধ্যমা, এই সি এফ হচ্ছে একটি মধ্যমা। তাহলে এই ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে কোন একটা ত্রিভুজের মধ্যমা ত্রয় বা তিনটি মধ্যমা পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে এখানে ভরকেন্দ্র কে? এখানে ভরকেন্দ্র হচ্ছে এই পয়েন্টটা, এটাকে আমরা নাম দেব জি। আমাকে বললো কোন একটা ত্রিভুজ এবিসি দাও, এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তাহলে আমার নিশ্চয়ই অন্য অন্য বিন্দুগুলোর স্থানাঙ্ক জানা লাগবে। তাহলে ধরে নেই এবিসি ত্রিভুজের এ বি ও সি বিন্দুর স্থানাঙ্কগুলো যথাক্রমে লিখতেছি এগুলাই। আচ্ছা, তাহলে ই এফ এগুলোর কি প্রয়োজন আছে? আপাতত প্রয়োজন পড়তে পারে, এক একজন এক একভাবে প্রমাণ করবে সেই ক্ষেত্রে, বাট আমরা ই এফ এর সাহায্য নিব না, আমরা ডি এর সাহায্য নিব। কেন এবার বলি। এবিসি কোন একটা ত্রিভুজ যার তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। জি কি? জি হচ্ছে তার ভরকেন্দ্র। এখন জি এর স্থানাঙ্ক কিভাবে বের করব? জি বিন্দুটা সম্পর্কে আমরা একটা আইডিয়া জানি যে কোন ত্রিভুজের ভরকেন্দ্র তার প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আগে থেকে জানা লাগবে। কোন ত্রিভুজের ভরকেন্দ্র তার প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে অন্যান্য মধ্যমাকেও করবে। তাহলে আমরা হিসাবের জন্য অন্যান্য মধ্যমাও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যে কোনো একটা মধ্যমা ইউজ করবো, সেটা হচ্ছে এডি মধ্যমা। তাহলে এডি মধ্যমাকে যদি একটা সরলরেখা চিন্তা করি, এই সরলরেখাতে জি বিন্দুতে আমরা কি দেখতেছি? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়ে যাচ্ছে সরলরেখাটি। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কি আমরা অন্তর্বিভক্তিকরণ সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার ডি বিন্দুর স্থানাঙ্কটা আগে থেকেই জানা লাগবে। আচ্ছা, তাহলে আগে বের করি ডি বিন্দুর স্থানাঙ্ক। লিখি, সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, ডি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আমাদের এই অন্তর্বিভক্তিকরণ সূত্রের সাহায্য নিয়ে বের করা যায়। কিভাবে? এই ডি বিন্দু কি মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু কিন্তু এই ডি। আচ্ছা, ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে একটা কথা বলতে আমি বাধ্য, সেটা হচ্ছে ডি বিন্দু বিসি কে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? 1:1 অনুপাত মানে কি? দুই দিকে সমান ভাগে ভাগ করে। আচ্ছা, তাহলে 1:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে আমাদের সূত্রটা কি হয়ে এরকম হবে না? আমাদের সূত্র কি ছিল? আরেকবার যদি যাই আগের পেজটাতে। ওকে, এখানে আমাদের সূত্রটা কি ছিল? এই যে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন কথা হচ্ছে m1 আর m2 দুইটাই যদি 1 হয়, তাহলে m1 m2 দুইটাই যদি 1 হয়ে যায়, তাহলে এই সূত্রটা থেকে আমরা কি পেতে পারি? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, সরি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2
আবার একইভাবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, তাই তো? এটা কিসের সমীকরণ? এইটা হচ্ছে বিন্দুটি যদি মধ্যবিন্দু হয়, বিন্দুটি যদি মধ্যবিন্দু হয় মানে পি কিউ কোন একটি সরল রেখা হলে সেই সরল রেখার মধ্যবিন্দু যদি হয় আর, তার মানে কি সে আর বিন্দুটি পি কিউ কে 1:1 অনুপাতিত অন্তর্বিভক্ত করবে। তাহলে আমরা যদি এখন সমীকরণের মধ্যে m1 আর m2 এর ভ্যালু 1 বসাই তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এটা পাশে আলাদা করে লিখে রাখতে পারি। এটা কিসের সূত্র? এটা হচ্ছে আর যদি মধ্যবিন্দু হয়, আর যদি মধ্যবিন্দু হয়, তার মানে আমরা মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় সেটা সমীকরণ জানি। এটা যদি সমীকরণ জানি তাহলে এর পরেরটাতে আমরা চলে যাব। ওকে, তা ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? যেহেতু ডি বি আর সি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে এই যে x2 প্লাস x3, x2 প্লাস x3 ভুজ দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, আবার y2 প্লাস y3 ওটি দুটির যোগফল ডিভাইডেড বাই 2। এভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এখানে লেখার দরকার নেই, এখানে যেহেতু লিখছি। তাহলে এ জানি, ডি জানি, সুন্দর করে জি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। তাহলে জি বিন্দু কি হয়? 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু। সুতরাং জি এর স্থানাঙ্ক কি হবে? জি এর স্থানাঙ্ক হবে, আমরা একটা দাগ দিব আগে, তারপরে লিখব। এখান থেকে আবার জি এর যে কোটি সেটার জন্য আরেকটা দিয়ে রাখলাম। পরে দেখে যাই তাহলে কি হবে। এটা হচ্ছে আমাদের m1, 2 কি 2 হচ্ছে আমাদের m1 আর এটার ডি এর যে ভুজ সেটা কি হবে? এই যে এটা হলো x2, m1 x2 প্লাস এটা হচ্ছে m2, এটা হচ্ছে x1। এটাই লিখি, m1 কে 2 ছিল, m1 এটা ছিল আমাদের x2, m1 x2 সূত্র অনুসারে খালি বসাচ্ছি m1 x2। এই x2 মানে সূত্রের x2, এখানকার x2 কে বোঝাচ্ছি না, ঠিক আছে? m1 x2 প্লাস m2 কে ছিল 1 আর x1 হচ্ছে আমাদের ওই যে x1 যে ভুজটা ছিল সেটা। নিচে কি হবে? 3, 2 প্লাস 1 3। একইভাবে কোটির জন্য নিচে কি হবে? 2 প্লাস 1 3 আর উপরে m1 এটা হচ্ছে আমাদের সেই y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 প্লাস m2 y1, ঠিক আছে? তাহলে আমরা কনক্লুশন টানতে পারি জি তথা কোনো একটি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত? 3। এই যে 2 2 কাটাকাটি যায়, 2 2 কাটাকাটি যায়, x2 x3 থাকে আর এখানে তো x1 ছিলই, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। এখানেও সেম, 2 আর 2 কাটাকাটি যাবে, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে কোন ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের সমীকরণ বা সূত্র বা ভর কেন্দ্রের স্থানাঙ্ক এভাবে আমরা বের করতে পারি। তাহলে একটা ম্যাথ প্রবলেম দেখি। একটি ত্রিভুজের ভর কেন্দ্র 2,0। আচ্ছা ভালো, এখানে ডিরেক্ট আমাকে ভর কেন্দ্র দিয়ে দিছে, জি কত? 2,0। সমস্যা নাই। বলতেছে এর একটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1,2 আর একটা হচ্ছে 3,-1। তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত? মানে আমাকে বলতেছে একটা ত্রিভুজের 3 নাম্বার শীর্ষবিন্দুটা বের করো। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি এটাকে প্রথম এটাকে দ্বিতীয় বললে এই সি কি আমাদের 3 নাম্বার শীর্ষবিন্দু। তাহলে 3 নাম্বার শীর্ষবিন্দুর কি করব? একটা নাম দিব সবার আগে। তাহলে সুন্দর করে বলি, ধরি তৃতীয় শীর্ষ সি।
আর তার স্থানাঙ্ক যেহেতু বের করতে হবে সেটাকে আমরা আননোন হওয়ার কারণে নাম দিলাম এক্স কমা ওয়াই। ওকে, আর বাকিগুলো কি আমাদের জানাই আছে, এটা হচ্ছে ডাবল দাঁড়িয়ে দিলাম এভাবেই। বাকি একটাকে নাম দেই পি 1,2, আরটাকে নাম দেই কিউ 3,-1। তাহলে পি কিউ সম্পর্কে দেওয়া থাকলে আমরা কি জানি, আমরা জি এর জায়গায় 2,0 লিখি। এবার সুন্দর করে আমাদের জানা সূত্রটা লিখি। ভুজের জন্য একটা সূত্র ছিল না, আরটা ছিল কি কোটির জন্য। তাহলে ভুজের জন্য কি লিখবো, x1 x2 x3 এর যোগফল 1 + 3 + x ডিভাইডেড বাই 3। আর কোটির জন্য 2 - 1 + y ডিভাইডেড বাই 3, তাই তো? তাহলে এটা কি নির্দেশ করে, ভুজের মান। আবার এই 0 কি নির্দেশ করে, কোটির মান। তাহলে আমি কি লিখতে পারি না যে 1 + 3 + x লিখি, সুতরাং 1 + 3 + x ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু, তাই তো 3 × 2 = 6, আর গুণ হবে। তাহলে 4 + x ইজ ইকুয়াল টু 6, x এর ভ্যালু হবে 2। এই x এর ভ্যালু 2 কোত্থেকে আসলো, এই ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র থেকে আসলো। x এর ভ্যালু 2 মানে কি, নতুন যে তৃতীয় শীর্ষটা ছিল সেটার ভুজের মান। একইভাবে আমরা কোটিটাও বের করি, এটা বাম পাশে করি একটু, সরি এটা একটু ভালো করে দিলে ভালো হতো, এভাবে। ওকে, এবার কোটির জন্য কি করব, সেম সিচুয়েশন, 2 - 1 + y ডিভাইডেড বাই 3। ওকে, ইজ ইকুয়াল কি হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, y এর ভ্যালু -1, y এর ভ্যালু পাই -1। ওকে, তাহলে এভাবে করি কি আমরা তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা ক্যালকুলেট করতে পারলাম। সূত্র জানলে সব করা পসিবল। আজকের এই লেকচারের লাস্ট প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাকে হেল্প করবে ওই যে কে নিয়ে কথা বললাম না শুরুর দিকে, ওই কে ব্যাপারটা কিভাবে আমরা হিসাবে নিয়ে আসতে পারি। বা এতক্ষণ আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম সেখানে কিন্তু আমরা একবারও কত অনুপাত অন্তর্বিভক্ত হবে সেটা কিন্তু বের করিনি। এবার আমরা সেই অনুপাতটা বের করার জন্য কি ধরনের প্রবলেম সলভ করা লাগবে ওইটা দেখব। ঠিক আছে, বলতেছে পি কিউ দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আঁকি আগে আমরা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে আলাদা করে দেখাবো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর একটু বেটার আঁকা যায়, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আবার এখানে যদি আমরা আঁকি, এটা হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষ। ওকে, প্রশ্ন হচ্ছে পি কিউ বিন্দু দিয়ে যে একটা সরল রেখা তৈরি হচ্ছে, সেই সরল রেখাটাকে নাকি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একটা অনুপাতে ছেদ করে। তাহলে এটা হচ্ছে মনে করি আমাদের সেই পি কিউ। তাহলে পি কিউ তো আর চেহারা চেঞ্জ হবে না, তো এখানেও পি কিউটা সেম ভাবে বোঝানোর চেষ্টা করি। ওকে, এবার নাম দেই পি, এটা কত -2,3। আবার এটাকে যদি বলি কিউ, এটা কত 4,-7। এখানেও পি -2,3 আর এখানে কিউ 4,-7। আচ্ছা, এই দুটো একবারই আঁকা যাইতো কারণ আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ একসাথেই থাকে একটা সমতলে। ওকে, কিন্তু আমরা এখানে আলাদা করে বোঝার জন্য নিছি। প্রথমে দেখি এক্স অক্ষের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষ আমার পি কিউ কে নিশ্চয়ই একটা অনুপাতে ছেদ করে। সে অনুপাতটা কত, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, পি কিউ কে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কি ছেদ করে গেছে না। আমরা এতক্ষণ দেখতেছিলাম যে কোন একটা বিন্দু দুইটা অনুপাতে বিভক্ত করে, কিন্তু বিন্দুটা তো কোন একটা সরল রেখার মধ্যে থাকতেই পারে। তো এই ক্ষেত্রে কি এই সরল রেখার উপর কোন একটা বিন্দু এটাকে কি করলো, দুইটা অনুপাতে বিভক্ত করলো। তাহলে আমি তো জানি না কি অনুপাতে বিভক্ত করলো, তাই তো? তাহলে আমি নাম দিতে পারি না যে k:1 অনুপাতে বিভক্ত করলো, সরি
তাই তো? আচ্ছা, আবার এখানে আমার কোশ্চেনে বলেও নাই যে অন্তর্বিভক্ত করে না বহির্বিভক্ত করে, তাহলে আমি ধরে নিচ্ছি অন্তর্বিভক্ত করে, পরে মানের উপর ডিপেন্ড করবে যে আসলে কি অন্তর্বিভক্ত করলো না বহির্বিভক্ত করলো, রাইট? আচ্ছা, তাহলে পি কিউ বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে এক্স অক্ষ k:1 অনুপাতে কি করলো? অন্তর্বিভক্ত করলো, ধরে নিলাম। এখানেও সেম, এই পি কিউ কে ওয়াই অক্ষ কি করতেছে? k:1 অনুপাতে কি করলো? অন্তর্বিভক্তই করলো বলে ধরে নিচ্ছি, তাই তো? m1:m2 এর জায়গায় আমরা k:1 দিলাম, কেন? k সমান সমান m1:m2 বুঝে নিব পরে, তাই তো? আমাদের যেহেতু অনুপাতটা বের করতে হবে, আমরা এত কষ্ট করে দুইটা চলকের মান বের করতে চাচ্ছি না, একটাই বের করব, এ কারণে। আচ্ছা, তারপরে কি লেখা যায়? এই যে এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, আমাদেরকে যদিও এই বিন্দুটা বের করতে বলে নাই বা বের করতে বলে সেটা পরের হিসাব, কিন্তু আমরা এই বিন্দুর জন্য সমীকরণটা কিন্তু লিখতে পারি। কি লিখবো তাহলে? m1 x2 সেই হিসেবে k × 4, আর এটা কি m2 হিসেবে কাজ করতেছে, ওইভাবে চিন্তা করতে পারি। ওকে, তাহলে আমরা লিখব, এটাকে যদি বলি আর বিন্দু, এই বিন্দুটাকে যদি আমরা বলি আর বিন্দু, বারবার বলতেছি দুইটা একই চিত্রের জায়গায় আমরা দুটাকে ভাগ করে নিয়ে আসছি, দুইটা অক্ষ একসাথে থাকতে পারতো। তাহলে আর বিন্দু, এটাকে বলি x, y, তাহলে x কি হবে? একটু বেশি ভেঙে বলতেছি তো, তাই হয়তো লিঙ্কটা বেশি থাকতে পারে, লাগলে আমরা একটু স্পিড দিয়ে দেখব। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি? 4 × k, এই যে m1 x2 প্লাস m2 x1 k × -2, নিচে কি হবে? k + 1, রাইট? এবার যদি আমরা y এর জন্য লিখি, তাহলে এই যে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m + 1। এই ক্ষেত্রে কিন্তু সেম ভাবে সাজানো যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রেও সেম ভাবেই সাজানো যাবে, একই জিনিস করতেছি, খালি দুইটা চিত্রের মাধ্যমে বুঝাচ্ছি, বারবার বলি। ওকে, এখন আমরা কি এক্স আর ওয়াই পাইলাম, আমাদের দরকার কি? আমাদের দরকার তো কে বের করা, যে কত অনুপাতে সে বিভক্ত হচ্ছে। এবার আসি আমরা কিভাবে কে বের করব। প্রথমে বের করব যে একটা রেখাংশ নাকি এক্স একটা রেখাংশকে নাকি এক্স অক্ষ একটা অনুপাতে বিভক্ত করে। তাহলে কোন রেখাংশকে যদি এক্স অক্ষ বিভক্ত করে, তার মানে এক্স অক্ষের কোন একটা বিন্দু দিয়ে বিভক্ত হচ্ছে, তার মানে এই যে বিন্দুটা ওদেরকে বিভক্ত করলো, এই বিন্দুটা নিশ্চয়ই কোথায় থাকবে? এক্স অক্ষের উপরে থাকবে, আর এক্স অক্ষের উপরে থাকা যে কোনো বিন্দুর কোটি শূন্য হয়, তাই না? এটা কার স্থানাঙ্ক? এক্স অক্ষের উপরে থাকা ওই আর বিন্দুরই তো স্থানাঙ্ক, তাই না? তাহলে এক্স অক্ষের উপরে থাকা কোনো বিন্দুর কোটি কি হয়? শূন্য হয়। তাহলে এক্স অক্ষেও যদি এই সরল রেখাটিকে বিভক্ত করে, তাহলে আমরা বলতে পারি না -7k + 3 ডিভাইডেড বাই k + 1, k + 1 = 0। এক্স অক্ষের উপরে কোটি শূন্য হয়, তাহলে কি আর গুণন করলে এখানে k + 1 ভ্যানিশ হয়ে যাবে, আমাদের থাকবে শুধুমাত্র -7k = -3, k কত? কাটাকাটি করলে 3/7, ঠিক আছে? ওকে, এবার উপরের আমাদের সেকেন্ড প্রশ্নে যাই। সেকেন্ড প্রশ্ন কি বলে? সেকেন্ড প্রশ্ন বলে যে y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তার মানে সেম সরল রেখাকে y অক্ষ যেই অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করব? y অক্ষের উপরেই নিশ্চয়ই এই আর কোন একটা বিন্দু থাকবে, তাই তো? y অক্ষের উপরে আর কোন একটা বিন্দু থাকবে। আমাদের এই যে আর এক্স আর ওয়াই, এটা কি করতেছে? এটা ধরে নিচ্ছি। এখানে আমাদের দুইটা ম্যাথ প্রবলেম আছে, একবার এক্স অক্ষ যদি ছেদ করে তাহলে কি করব, একবার যদি ওয়াই অক্ষ ছেদ করে তাহলে কি করব, ঠিক আছে? কিন্তু আমাদের ঝামেলা যাতে পোহাতে না হয়, দুই জায়গাতেই একই এক্স আর ওয়াই এর মতো সমীকরণ বের হবে, এই জন্য দুই জায়গাতে আমরা আর এর ভ্যালু এক্স আর ওয়াই ধরে নিছি, ঠিক আছে? ওকে, তাহলে ওয়াই অক্ষকে যেই
ওয়াই অক্ষ তাদেরকে যে অনুপাতে ছেদ করে সেটা বের করতে হবে। এখন আর যদি ওয়াই অক্ষের ওপরেই অবস্থান করে তাহলে ওয়াই অক্ষের উপরে কি ভুজ শূন্য হয় না, তাই কিনা? এখন ওয়াই অক্ষের উপর নিশ্চয়ই এই পোর্শনটুকু 0 হয়ে যাবে, তাহলে কি আমি কে বের করতে পারবো? ওকে, তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে এটাকে অন্য কালার দিয়ে দেখাই। ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে? 4k minus 2 4k minus 2 divided by k plus 1 সমান 0। তাহলে k এর ভ্যালু কত হবে? 2/4 অথবা হাফ, তাই তো? এটা কার জন্য? এটা হচ্ছে লিখি y অক্ষ বিভক্ত করলে, y অক্ষ বিভক্ত করলে, আর এইটা হচ্ছে x অক্ষ বিভক্ত করলে, এটা হচ্ছে x অক্ষ বিভক্ত করলে। ওকে দেন, তাহলে কি বের করতে বলছিল? যে অনুপাত কত হবে যদি x অক্ষ বিভক্ত করে, তাহলে যদি y অক্ষ বিভক্ত করে তাহলে অনুপাত কত হবে। আমাদের কিন্তু অনুপাত বের করা শেষ, আর শেষ পর্যন্ত কনফিউশন দূর করার জন্য আমি পুরো চিত্রটাকে এক জায়গাতে একটু এঁকে দেখি, অন্য ওই আগের কালারটা দিয়ে আঁকি, বুঝতে সুবিধা হবে। আমরা x আর y দুটো অক্ষ নিব, এটা হচ্ছে আমাদের সেই x অক্ষ, আর মনে করি এটা হচ্ছে আমাদের সেই সরি এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর আগেটা ছিল আমাদের y অক্ষ, এবং আমাদের সরল রেখাটা অনেকটা এরকম মনে করি। তাহলে এবার দেখি তো, যদি x অক্ষ এই বিন্দুতে তা কি করে দুই ভাগে ভাগ করতে পারে না? এই একটা ভাগ, এই একটা ভাগ, রাইট অর রং? ইটস ট্রু, ইটস রাইট। আচ্ছা, আবার যদি শুধু y অক্ষ নিয়ে চিন্তা করি তাহলে কি y অক্ষ এই বিন্দুটাতে কি করতে পারে? তাদেরকে এই যে এতটুক এবং এই এতটুক, এই দুই ভাগে ভাগ করতে পারে না। তার মানে কি আমরা y অক্ষ নিয়ে তখন আলোচনা করব, এই অনুপাতটুকু কত সেটাই বের করতে বলছে। এবং একদম শেষ কথা হচ্ছে, তাহলে m1 m2 এর জায়গায় কে কিভাবে কাজ করলো? m1 m2 এর জায়গায় আমাদের m1 এবং m2 দুইটাই বের করতে হইতো, তাই কি না? এখন কি সেটা করতে হলো? অবশ্যই না। এই যে এখন আমরা এই যে এখান থেকে যদি বলি k সমান সমান 1/2 কি ডিরেক্ট বের করছি না? তার মানে কি এটাকে আমরা বলছিলাম একদম শুরুর দিকে m1, এটাকে বলছিলাম m2। তাহলে এখন কি বলতে পারি না যে এই y অক্ষ সরল রেখাটিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো, যেটাকে আমরা বলতাম m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো। তার মানে আমরা হিসাবের সুবিধার্থে m1 আর m2 এর জায়গায় k:1 অনুপাত ব্যবহার করে সমাধান করতে পারবো। তাহলে আজকে এতটুকুই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে যদি দেখি তাহলে সেখানে একটা লাইক বাটনে প্রেস করে অবশ্যই যাবেন। এবং কোনো প্রবলেম থাকলে বা কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, ডোন্ট হেজিটেট টু কমেন্ট। ওকে দেন।